তোমরা এখানে যারা আছো প্রত্যেকেই কোনো না কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং সেই পরীক্ষায় ইংরেজি ছিল। ইংরেজি অনেক ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু ভালো নম্বর তুলতে পারোনি বা এ প্লাস পাওনি। সো কোন জায়গায় আসলে সমস্যা? যে টিচার তোমার খাতা দেখবে, উনি আসলে তোমার কোন জিনিসগুলো দেখে আসলে নম্বর দেয়? অথবা তুমি যে একবার এ প্লাসের কাছাকাছি গিয়েছিলে, কেন তোমাকে এ প্লাস মার্ক দেয়নি? এর তো কিছু রিজন আছে, তাই না? এমন তো না যে টিচারের সাথে বা বোর্ড পরীক্ষার যে খাতা দেখবে তোমার, ওই টিচারের সাথে তোমার কোনো পূর্ব শত্রুতা আছে। এরকম অবস্থা কিন্তু হয় না। সো আমরা বোর্ড পরীক্ষা দেওয়ার পরে মনে হয় আমরা অনেক নম্বর পাবো। হ্যাঁ, আমি হিসাব করেছি 90 প্লাস পাবো। কিন্তু দিন শেষে যখন রেজাল্ট দিয়েছে আমি পেয়েছি 78, আমি পেয়েছি 75। এরকম ঘটেছে না? সো এই বিষয়গুলো কেন ঘটে আর তুমি এই জায়গা থেকে কিভাবে বাঁচবে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ইংরেজিতে শিক্ষার্থীরা যে ভুলগুলোর কারণে এ প্লাস থেকে নাম্বার কম পায় বা তাদের এক্সপেকটেশন অনুযায়ী নাম্বার পায় না, তার কিছু কারণ আমি বিশ্লেষণ করে দেখাচ্ছি। প্রথমত তোমাদেরকে দেখাতে চাই যে আনসার প্রশ্ন অনুযায়ী হয়েছে কিনা একটু খেয়াল রাখতে হবে। সো আমরা অনেকে ভালো প্রস্তুতি নিয়ে যাই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা আসলে সেটা ব্রেনে আটকে রাখতে পারি না বা সেটা অ্যাপ্লাই করতে পারি না। সো এরকম হয়েছে, কোশ্চেন তুমি পারো এবং একটা টপিক থেকে বা একটা অধ্যায় থেকে ধরো কাছাকাছি মানে ২টা প্রশ্ন করে ফেলেছে। যখন তুমি কি করলা? তুমি হচ্ছে যেটা লেখার কথা সেটা না লিখে ওই পাশেরটা লিখতেছো। এবং পাশেরটা লিখতে গিয়ে তোমার একটা সময় মনে হইলো, হায় রে, উত্তরটা তো এইটা না, এটা তো অন্য প্রশ্নের। এরকম কিন্তু ঘটে। সো এই কথাটা আমি কেন বললাম জানো? সেটা হলো যে তুমি যখন আনসার করবা, সেই আনসার করার ক্ষেত্রে তোমাকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। আমি আবার বলছি, তোমরা এখানে যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা বুঝতেই পারছো, আমি জাস্ট তোমাদেরকে সতর্ক করার জন্য এই কথাগুলো বলছি। সো তোমরা যে কাজটা করবা, পরীক্ষার হলে একটু যখন প্রশ্ন পাবা একটু ভালোভাবে চেক করবা। চেক করে তারপর লিখবে। হ্যাঁ, তোমার প্রস্তুতি ভালো, তুমি মনে হয়েছে খুব ভালো পরীক্ষা দিয়ে আসছো, কিন্তু অনেক দিন পরে, 2 দিন পরে বা পরীক্ষার পরে মনে হয়েছে, হায় রে, উত্তরটা তো এটা হওয়ার কথা না। এই জন্য সবসময় যে কাজটা করতে হবে, তোমাকে প্রশ্নটা আগে ভালোভাবে বুঝতে হবে এবং ওই কন্টেন্ট অনুযায়ী তোমার আনসার করতে হবে। এরপর দেখো, লেখার ক্ষেত্রে, ইংরেজি লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই স্পেলিং মানে বানান, তারপর হচ্ছে টেন্সের দিকে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর সাবজেক্ট, ভার্ব, প্রিপোজিশন, এগুলো হচ্ছে কোর, বেসিক। সো এই জিনিসগুলো তোমাকে একটু প্রাধান্য দিয়ে লিখতে হবে। এখন অনেকে বলে, ভাইয়া আমরা যখন এমসিকিউ লিখি তখন তো এগুলো লাগে না। হ্যাঁ, এমসিকিউর ক্ষেত্রে তোমাদের লাগে না, কিন্তু তুমি যখন বাকি যে জিনিসগুলো, ধরো আনসারিং কোয়েশ্চেন, সামারি, ফ্লো চার্ট, এগুলো যখন লিখতে যাবা, ধরো তুমি কমিউনিকেটিং লিখতেছো, কমিউনিকেটিং লিখতে গিয়ে তুমি কমিউনিকেটিং এর একটা এম দিয়েছো, দ্যাট মিনস এখানে তুমি ভুল করে আসছো স্পেলিং এ। আবার ধরো তুমি হচ্ছে যেই টেন্সে লিখার কথা সেই টেন্সে লিখছো না, অথবা টেন্সের যে কারেক্ট ফর্মটা সেটা না লিখে তুমি ভুল লিখেছো, তো এই ক্ষেত্রে কিন্তু টিচার তোমাকে নাম্বার কম দিবে। তোমার কাছে মনে হচ্ছে আমি তো খুব ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু তুমি যে টেন্সে ভুল করে ফেলেছো, তোমাকে কিন্তু নাম্বার কম দিবে। বা তুমি নাম্বারে এমন সময় হতে পারে যে একবার দিচ্ছেই না, অনেক টিচার দিবেই না। এরপর দেখো সাবজেক্ট, ভার্ব। সাবজেক্টটা সিঙ্গুলার, তুমি প্লুরাল দিয়েছো। ধরো তুমি দের সাথে ইজ দিয়েছো, যদিও তোমরা এইসব ভুল করো না, আর কঠিন কঠিন বিষয়গুলো ভুল করে থাকো। সো এখানে এই সাবজেক্ট ভার্বের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর প্রেপোজিশনের ব্যবহার। সো প্রেপোজিশনের যে বেসিক, এমন না যে তুমি অনেক কঠিন কঠিন প্রেপোজিশনের ব্যবহার করবা, একবার বেসিক যে ব্যবহারগুলো আছে সেগুলোই তুমি একটু ভালো করে অ্যাপ্লাই করবা। সো আমি তোমাদেরকে এই কথাগুলো কেন বলছি, দেখো তোমরা যেহেতু সামনে পরীক্ষা দিবে, আমি বিগত বছর স্টুডেন্টের রেজাল্ট অ্যানালাইসিস করে আমি যেটা দেখেছি, তাদের পরীক্ষার হলে যে খাতা, ওই খাতা অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি যে আসলে এই ভুলগুলোর কারণে তারা আসলে এ প্লাস মিস করে। সো তোমরা কিন্তু এই জায়গাটায় অবশ্যই অবশ্যই মাথায় রেখে তারপরে পরীক্ষা দিয়ে আসবে। হ্যাঁ, এমন না যে যারা ভুল করেছে তাদের থেকে শিক্ষা নেওয়ার কোনো কিছু নাই, অবশ্যই অনেক কিছু আছে। এরপর দেখো, তোমাদের খাতা নোংরা বা বেশি কাটাকাটি, এইটার ক্ষেত্রে যেটা হয়, যে প্রথম কারণটা বললাম, ধরো তোমার অধ্যায় থেকে, ওই অধ্যায় থেকে 2টা প্রশ্ন খুব কাছাকাছি তুমি শিখে আসছো, কিন্তু প্রশ্ন যেটা আসছে সেটা না লিখে তুমি কাছাকাছি আরেকটা লিখতেছো। তখন কি হলো, মাঝ পথে এসে তোমার মনে পড়লো, ইসরি আমি তো ভুল করে ফেললাম, তাইলে কাটি। সো এইটা তোমার করা যাবে না। এই জন্য তোমাকে প্রশ্ন যখন আনসার করবা, তোমাকে অবশ্যই একটু খেয়াল করে চিন্তা ভাবনা করে আনসার করতে হবে, তাহলে কিন্তু তুমি নম্বর পাবা। বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপর আরেকটা বিষয় আমি যদি একটু বলি, টিচারদের ইমপ্রেশনের কথা বলি। যখন তোমার খাতাটা খুব পলিশড দেখবে, খুব সুন্দর, তুমি যদি ভুলভাল একটু করো, ধরো একটু হালকা স্পেলিং কোর্স মিস্টেক করছো বা কিছু কিছু জায়গায় হালকা করে মিস্টেক করেছো, তো তোমাকে কিন্তু নাম্বার দিবে। কিন্তু যখন টিচার দেখবে যে ইস, একবারে আবর্জনা করে রাখছো, অনেক কাটাকাটি ঘষাঘষি করেছো, তখন কিন্তু টিচার তোমাকে ভালো নম্বর দিবে না। এই জন্য তুমি এ প্লাস পেতে চাইলে তোমাকে অবশ্যই পলিশড, সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে হবে। এখন কথা হলো যে ভাইয়া এটা কিভাবে করব?
এটা করার একটাই পন্থা আছে, সেটা হলো ভাইয়া তোমার প্রচুর বাসায় লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা তো খালি পড়ি পড়ি, কিন্তু আমরা লিখতে চাই না। আর না লিখার কারণেই পরীক্ষার হলে আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি না। এজন্য আমি তোমাদের বলছি যে তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে, বোর্ড পরীক্ষায়, যেহেতু খাতাগুলো বোর্ড পরীক্ষা থেকে তোমাদের কলেজের জায়গা থেকে একটু বেশি সহজ হয় খাতা দেখা, তোমরা খুব ভালো করে জানো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইখানে এই প্র্যাকটিসটা, কাটাকাটির প্র্যাকটিসটা টোটালি অ্যাভয়েড করতে হবে এখন প্র্যাকটিসের মাধ্যমে। ঠিক আছে? এরপরে হলো ভাইয়া শুরুতে ভালো ইমপ্রেশন তৈরি না করা। অনেক শিক্ষার্থীকে দেখেছি শুরুর যে প্রশ্নটা, এই প্রশ্নটা চিন্তা করে যে মানে যেটা কম পারে সেটা অনেকে লিখে। এটা করা যাবে না। যেটা ভালো পারো এবং ভালো লিখতে পারবে সেটা দিয়ে শুরু করবা। যখন এটা করবা তখন হচ্ছে যে টিচার তোমার খাতা দেখে প্রথমে যখন ধরো 10 মার্কের একটা আনসার করেছো, 5 মার্কের আনসার করেছো, যখন টিচার দেখবে উফ কি সুন্দর উপস্থাপন করেছে, তখন এই যে তোমার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন চলে আসছে। তো পজিটিভ ইমপ্রেশন তৈরি হইলে তোমার পরবর্তী যে অ্যান্সারগুলো আসে সেই অ্যান্সারগুলোর ক্ষেত্রে সে অনেক কিছু বিবেচনা করবে। এই জন্য শুরুর 2টা 3টা 4টা 5টা যতগুলো প্রশ্ন আছে, মানে শুরুর মিনিমাম তোমার 40 থেকে 50% তুমি খুব ভালো করে লিখে আসো। দেখবে যে টিচার এমনি ইমপ্রেস থাকবে। তো যারা ইমপ্রেস করতে পারে না তারা করে কি, ধরো খুব ভালো লিখেছো, খুব ভালো পরীক্ষা দিয়েছো, তুমি A+ না, তুমি 90+ এক্সপেক্ট করতেছো, পরীক্ষার হল থেকে বেরোয় না মামা আমি 90+ পাবো। কিন্তু যখন টিচার খাতা দেখে তখন সে হচ্ছে তোমার ওই লেখার উপরে ইমপ্রেশন তৈরি না করতে পারলে সে কিন্তু তোমাকে প্রত্যেকটা জায়গায় অল্প অল্প নাম্বার করে হলেও একটু একটু, ধরো একটু একটু করেও যদি কমায় তাহলে তোমার কিন্তু অনেক নাম্বার কমে যায়। এবং এরকম দেখেছি 75 76 পেয়ে অনেকে A+ মিস করে, 77 পেয়ে A+ মিস করে। তো এরকম বিষয় কিন্তু তোমাদের মাঝে থাকে। ঠিক আছে? সো এই জন্য আমি বলবো যে শুরুর ইমপ্রেশনটা তোমাকে ভালো করতে হবে। অ্যান্ড দেন যদি আরেকটা বলি, 100 মার্কের উত্তর না করে, হ্যাঁ তুমি খুব জমজমাট খুব ভালোভাবে 90 মার্কের কি করেছো, আনসার করেছো, খুব ভালো, যে একটা নাম্বারও কাটতে পারবে না। ধরো তুমি পরীক্ষা দিয়ে বের হইলা, যা দিছি মামা তাই হবে। তুমি হচ্ছে একবারে মানে খুব খুব নিজের প্রতি মোটিভেটেড এবং খুবই কনফিডেন্স ফিল করতেছো যে হ্যাঁ আমার 100% 90-র মধ্যে 90 থাকবে। কিন্তু না, এই ভুলটা করা যাবে না। এই ভুলটা করা যাবে না। তোমাকে 100% মার্ক কিন্তু আনসার করতে হবে, তাহলেই কিন্তু আলটিমেটলি তুমি ভালো করতে পারবা। এই জন্য আমি বলবো যে সব শেষে যে কাজটা করবা, যদি তুমি আসলে A+ মিস না করতে চাও তাহলে হচ্ছে তোমাকে 100% মার্কের আনসার করে আসতে হবে। সো আমি যেই জিনিসগুলো তোমাদেরকে বললাম এগুলো হচ্ছে তোমাদের পূর্ব সতর্কতা। তোমরা যারা টেস্ট, প্রি টেস্ট, কলেজের পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, যারা পরীক্ষা দিবা এই কথাগুলো মেনটেন করবা। ইংরেজির ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে যদি এগুলো মেনটেন করতে পারো, তুমি অনেক ভালো পরীক্ষা দাওনি, বাট কিছু কারণে তোমার কিন্তু নাম্বার বেড়ে যাবে। বাট তুমি অনেক ভালো পরীক্ষা দিয়েছো, কিছু কারণে তো তোমার নাম্বার কিন্তু কমে যাবে। সো এই জিনিসগুলো যদি তুমি একটু মাথায় না রাখো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় এই জায়গাটা তোমার কি করতে হবে, ফেস করতে হবে। সো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মানতে হবে, তবে তোমাকে শিখে যেতে হবে, তোমাকে সিলেবাস শেষ করে যেতে হবে। সো তোমাদের 200 মার্কের সিলেবাসের জন্য আমার ইংলিশ ফাউন্ডেশন কোর্স 4.0, আমি এর আগে 3.0 শেষ করেছি। এবার একবার নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে। সো যারা এই নতুন কোর্সে এনরোল করতে চাও, এসএসসি শিক্ষার্থী যারা রয়েছে, তোমরা এখানে লাইভ ক্লাস পাবা, আর্কাইভ ক্লাস পাবা। তো আর্কাইভ ক্লাসগুলো কেন দিচ্ছি, আর্কাইভ ক্লাসগুলো দিচ্ছি তোমাদের অনেকের কলেজে পরীক্ষা থাকে, ওই পরীক্ষার সময় যেন দেখা যাচ্ছে যে অনেকে লাইভ ক্লাস প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে বলে ভাইয়া তাড়াতাড়ি শেষ করেন পুরো কোর্স। আরে ভাই আমি চাইলে তো একদিনে 60টা ক্লাস নিতে পারবো না, এই 60 ক্লাস নিতে সময় লাগবে। তো ওই সময় তোমরা হচ্ছে আর্কাইভ ক্লাস করে তোমাদের পরীক্ষাগুলো ভালো করে দিতে পারবা, তোমাদের কলেজের যে পরীক্ষা আছে সেগুলো ভালো করে দিতে পারবা। এরপর তোমাদের অনেকের বেসিকের প্রবলেম, তাই না, এই যে বেসিক ক্লিয়ার, মানে তুমি তোমার বেসিক গ্রামার বেসিকটাকে ক্লিয়ার করবা, সেখানে তোমার হচ্ছে 6টা ক্লাস রেকর্ডেড, যেটা তোমার অ্যাডমিশনের কাজে দিবে, এসএসসি প্লাস অ্যাডমিশন। অ্যান্ড দেন ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। দেখো একটা কোর্সে কি কি পাচ্ছ, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে প্রায় 25টা ক্লাস আছে, যেই ক্লাসগুলো করলে তোমার লেখার, তোমরা অনেকে রাইটিং পার্ট পড়ো না, বানিয়ে বানিয়ে লিখতে পারো না, একটা সেন্টেন্স কিভাবে মেক করবা সেটা জানো না। সো এটা না জানলে তো তুমি ইংরেজিতে ভালো করবা না, তাই না? দেখো আমি এতক্ষণে যা বললাম এগুলো ডিপেন্ড করতেছে আসলে তোমার এই 200 মার্কের প্রস্তুতির উপরে। তুমি যদি প্রস্তুতি না নিয়ে যাও এই কথাগুলো শুনে তোমার লাভ কি, যে আনসার করতে হবে প্রশ্ন অনুযায়ী। এখন ভাই তুমি যদি আনসার না জানো প্রশ্ন অনুযায়ী করবা কি? এই জন্য এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। সো এখানে এটা দেখে অনেকেই বলবে যে ভাই এত কিছু দিচ্ছেন তাহলে কোর্স ফি কি এত টাকা? না, 1899 টাকা কোর্স ফি। তোমরা অনেকে দেখতে পাচ্ছ, আসলে এত টাকা কোর্স ফি না। একটু আমি যদি তোমাদেরকে বুঝাই, কোর্স ফিটা হচ্ছে আমার বই সহ, তোমরা জানো ইংলিশ টেক্সট বুক তালাশ, এই বইটা হচ্ছে ইংরেজি প্রত্যেকটা ইউনিটের, একবারে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনের লাইন বাই লাইন তোমাকে
ট্রান্সলেট করে দেওয়া আছে, তোমাকে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন বা হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন দেওয়া আছে। সো তুমি এটা পড়লে তোমার অ্যাডমিশনে অটো কাজ দিবে, তোমার বেসমেন্ট অনেক ভালো হবে ইংলিশ গ্রামারের। অ্যান্ড দেন আমার শিওর এ প্লাস ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা শিওর এ প্লাস বইটা, যদি এই শিওর এ প্লাস এই এডিশনটা তোমাদের অনেক একটু বড় হয়েছে এবং প্রথম এডিশনে একটু ছোট ছোট লেখা ছিল, তোমরা অবজেকশন করেছো, বাট এই এডিশনে খুব খুব বড় করে দিয়েছি আমরা, কোনো সমস্যা নেই। সো এই দুইটা বই তুমি যদি আলাদা কিনতে যাও প্রায় তোমার 1100-1200 টাকার মতো পড়বে। বাট আমার যদি এই কোর্সে ভর্তি হও বই সহ, তাহলে তুমি 1899 টাকায় দুইটা বই পেয়ে যাবা, আর পুরো কোর্স এই যে এতক্ষণ যা যা বুঝালাম এটা। যদি বই ছাড়া ভর্তি হও তাহলে খেয়াল করে দেখো, তুমি 999 টাকায় ভর্তি হতে পারবে। এবং তুমি এখানে যা যা বললাম তোমাদের যে কোর্স প্ল্যানে আমি যেই জিনিসগুলো বললাম, যে তোমাদের লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস, অ্যান্ড দেন বেসিক ক্লিয়ার ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, আমার এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাই হচ্ছে আলাদা মেবি 700 টাকা। তো তুমি একটু খেয়াল করে দেখো যে 700, এখানেই তো 700 পেয়ে যাচ্ছ, কিন্তু তাহলে কোর্সের দাম কত থাকে? 299, তাই না? আচ্ছা, তো যাই হোক, এই কথাগুলো বললাম যে অনেকে ভাবো যে আসলে কি দিচ্ছে আমাদেরকে, মহসিন স্যার কি দিচ্ছে। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি, যারা আমার ক্লাসগুলো করো, যারা আমাকে দেখো, আমার ক্লাসের কোয়ালিটি আমি চেষ্টা করি, যদি ওই ইউটিউবে সব ক্লাস তোমরা পাবা না, যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে আমি খুব রিসার্চ করে পড়ানোর চেষ্টা করি। তো আমার এই পড়ানোর বয়স হয়ে গেছে প্রায় 20 বছর। সো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে ইনশাল্লাহ তোমরা হতাশ হবা না। আমার এই পড়ানোটা হচ্ছে প্যাশন। সো প্যাশনকে কেউ কখনো মানে খারাপভাবে তুলে ধরতে চায় না, সবাই ভালোভাবে তুলে ধরতে চায়। ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট হবে যদি তোমরা এই কোর্সে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। সো 200 মার্কের সেরা প্রস্তুতির জন্য এই কোর্সে এনরোল করে নাও, দ্রুত এনরোল করলে এটা বেড়ে যাবে, কোর্স ফি কিন্তু বেড়ে যাবে। এখন এটা আছে, এটা আরও বেড়ে যাবে। সো সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ তোমাদের সাথে যাত্রা বা আমার সাথে যদি যাত্রা হয় অনেক অনেক ভালো কাটবে, অনেক ভালো পরীক্ষা দিবা, এবং সবার টার্গেট থাকবে এ প্লাস। কারণ দেখো ইংরেজিতে যে পরিমাণ ফেল করছে, তোমার টার্গেট থাকবে এ প্লাস। সো এ প্লাস পেতে চাও, এরকম কে কে আছো আমাকে একটু কমেন্টে জানাও। সবাই একটু কমেন্টে জানাও কারা কারা এ প্লাস পেতে চাও। সো যে কথাগুলো বললাম আমি গাইডলাইন ভিডিওগুলো দিব, কারণ অনেক শিক্ষার্থী গাইডলাইনের অভাবে আসলে ভালো করতে পারছে না। সো আমি পড়ানোর পাশাপাশি গাইডলাইন ভিডিওগুলো নিয়ে হাজির হচ্ছি। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।